আজ সন্ধে থেকে ভালোই বৃষ্টি পড়ছে, বাতাসে ভেজা মাটির গন্ধ। কাছেই কোথাও কোথাও শিয়াল ডাকছিল। সাগরের বাড়ির ডান পাশে পুরো ঘন জঙ্গল, সেদিক থেকেই শিয়ালের হাঁকটা শোনা যায়। এই গ্রাম জঙ্গলের সবচেয়ে কাছে হওয়ায় লোক সংখ্যা খুব কম। এই কারণে গ্রামটাতে খুব দ্রুত খবর ছড়িয়ে যায়। তাই কেউ মারা গেলে অবশ্যই তা কানে আসার কথা। সাগর ঘরে শুয়ে আছে। শোয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ একটা ডাক ভেসে আসলো, এ সাগর, বাড়িতে আসিস? সাগর ঝিমোতে ঝিমোতে উঠল। ঘরের দরজা খুলতে গিয়ে গেটের কাছে আসতেই হঠাৎ সজাগ হয়ে উঠল। তার মনে পড়ে গেল, বড়রা বলে মাঝরাতে একবার ডাকে জবাব দিতে নেই, আর কেউ যদি উত্তরের সাথে সাথে গেট খুলে দেয় তাহলে সব শেষ। তাই দ্বিতীয় ডাকের অপেক্ষা করতেই রাগী গলার স্বর ভেসে এলো, কিরে সাগর, বাড়িতে আসস কি? এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সাগর উত্তর দিল, হ আসি। এইবার নিশ্চিন্ত হলাম, দক্ষিণ পাড়ার নুরু ডাকতে এসেছে। নুরু গ্রামে কবরস্থানে কবর খোঁড়াখুড়ির কাজ করে এবং আমার সঙ্গী। আমিও কবর খোঁড়াখুড়ির কাজ করি পেট চালানোর জন্য। দরজায় ঠকঠক শব্দ। এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দিলাম। দেখলাম বাইরে নুরু দাঁড়িয়ে আছে, হাতে টর্চের আলো, গলায় পেঁচানো গামছা, আর কাঁধে কোদাল স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্ধকারে গায়ের সাদা গেঞ্জিটাতে একটু আলো পড়তেই স্পষ্ট ফুটে উঠল। গেঞ্জির দিকে আলো না পড়লেও চলতো, কিন্তু রাজুর মুখে আলো পড়াটা দরকার ছিল। বললাম, কি হয়েছে? কবর খোঁড়া লাগবো, তাড়াতাড়ি চল। কেন, কেউ মরছে? আরে হ, শ্যামল কাকার ছেলেটা বিষ খাইছে। কস কি? হ, লোকজনের জানাজানির আগেই কবর দেওয়া লাগবো। টাকা পয়সা বেশি দিব নে, চিন্তা করস না। এক মুহূর্ত ভাবলাম, শ্যামল কাকা এই এলাকার সম্মানীয় ব্যক্তি, তার সম্মান রক্ষা করলে অবশ্যই উপরে কিছু কামাই করা যাবে। দ্রুত পায়ে গামছা গলায় জড়িয়ে কোদাল কাঁধে বের হলাম। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। জঙ্গল পার করে বাঁশবাগানের মধ্যে দিয়ে হেঁটে গেলে কবরস্থান। দুজনেই হাঁটছি। হাঁটতে হাঁটতে জঙ্গল পার করে দূর থেকে দেখতে পেলাম বাঁশবাগান। বাঁশবাগানটা আজ অন্যরকমই লাগছে। কিছু দূরে হেঁটে যেতেই বাঁশবাগানের ভেতরে ঢুকে গেলাম। এর আগেও রাতে অনেকবার বাঁশবাগান দিয়ে শ্মশানে গিয়েছি, কিন্তু আজ এত ভয় লাগছে কেন? আর কেনই বা গোটা শরীর থরথর করে কাঁপছে? মনে মনে ভাবছি আর হাঁটছি। এই বাঁশবাগান পার করলেই শ্মশান। হঠাৎ দেখলাম বাঁ পাশের বাঁশঝাড় থেকে ৩-৪টে শিয়ালের চোখ চকচক করছে। অতটা পাত্তা দিলাম না, কিন্তু সহ্য করতে না পেরে টর্চ লাইট মারল রাজু। সঙ্গে সঙ্গে উধাও। কোথায় শিয়াল? ম্যাচের কাঠি জ্বালিয়ে বিড়ি ধরালাম। এবার সামনেই কবরস্থান দেখা যাচ্ছে। ততক্ষণে বৃষ্টিটা একটু কমেছে। বললাম, নুরু, নিবি একটা? নুরু আর কোনো কথা না বলে কবরস্থানের ভেতরে ঢুকে পড়ল। একটু অবাক হলাম। যে ছেলে বিড়ি চেয়ে চেয়ে মাথা খারাপ করে দেয়, আর আজ যেচে দিলাম কিন্তু বিড়ি নিল না, এমনকি উত্তরও দিল না। আমি মাথা না খাটিয়ে নিশ্চিন্ত মনে বিড়িতে টান দিলাম। টান দিতে দিতে ব্যঙ্গ করে বললাম, মাপ করে আনছিস নুরু? নুরু কথা না বলে পাশে ইশারা করে পাটশোলাটা দেখালো। একটু ব্যঙ্গর সাথেই বললাম, শ্যামল কাকার বেটা এত উষা? নুরু কিছু না বলে একটা অদ্ভুত হাসি দিল। আবারও ঠাট্টা করে বললাম, এরে হাসোস কেন, হাসোস কেন? নুরু আবারও কথার জবাব না দিয়ে মাটিতে কোপ দিতে শুরু করল। যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি কবর খুঁড়ি।
এরপর আবার বাঁশ কাটতে হবে, কাজে ব্যস্তই ছিলাম। টর্চটা জ্বালিয়ে রেখে দ্রুতই মাটি সরিয়ে ফেলেছিলাম। টিপ টিপ বৃষ্টিটা আবারও শুরু হয়েছে। কিছু একটা দিয়ে কবর ঢেকে ফেলতে হবে, না হলে জল জমে যাবে। এই নুরু, পলিথিনটা আনতো। আগের মতো কোনো কথার উত্তর দিল না। আমি রেগে কিছু কথা বলতে বলতে ওর দিকে তাকালাম। দেখি নুরু নাই। মানেটা কি? এই মাত্রই না দেখলাম। বললাম, নুরু, এই নুরু, কই গেলি রে নুরু? কোনো আওয়াজ আসলো না। চারিদিকে দেখলাম, সম্পূর্ণ কবরস্থানের মধ্যে আমি একা দাঁড়িয়ে। টিপ টিপ করে জ্বলতে থাকা টর্চ নিয়েও ভরসা পাচ্ছি না। আরও কাজ বাকি, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। লাফ দিয়ে কবর থেকে উঠে আশেপাশে খোঁজার চেষ্টা করলাম, লাভ হলো না। থাকলে তো খুঁজব। এক মুহূর্তে যে কোথায় উধাও হয়ে গেল কে জানে। বলতেই বৃষ্টি ক্রমশ জোরে শুরু হলো। পূর্ব সীমান্তের বাঁশের মাচার দিকে পলিথিনটা রাখা, সেখান থেকে এনে ভালো করে কবরটা ঢেকে দিলাম। নুরুর ওপর রাগ হলো। বললাম, ঠিক তো পয়সাটা নিয়ে নেবে। বৃষ্টি ঝিরঝির হয়ে আসতেই কবরে বাকি থাকা কাজগুলো সম্পূর্ণ করলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ না আসায় এবার একা বাড়ির দিকে রওনা দিলাম। কবরস্থান থেকে বেরিয়ে বাঁশবাগানে ঢুকলাম। হাঁটতে হাঁটতে বাঁশবাগানের মাঝামাঝি এসে পড়েছি। তখনই টর্চটা বন্ধ হয়ে গেল। বিড়িও শেষ। কি করব বুঝতে পারছি না। দেখলাম চারিদিকে বোঝা যাচ্ছে চাঁদের আলোয়। বাঁশঝাড়ের পেছনে কতগুলো চোখ অগ্নিপিণ্ডের মতো জ্বলজ্বল করছিল। জিনিসগুলো আস্তে আস্তে আমার কাছে আসতেই কি যেন দেখে ভয়ে পিছিয়ে গেল। অগ্নিপিণ্ডের মতো জ্বলজ্বল চোখ দেখে গোটা শরীর ভয়ে কাঁপছে, বুকটা ধকধক করছে। সঙ্গে সঙ্গে দৌড় দিলাম। আমি দৌড়ে চলেছি। দৌড়তে দৌড়তে বাঁশবাগানটা পার করতেই আমার চোখটা পেছনে গেল। দেখলাম বাঁশবাগানের অন্ধপুরীতে অগ্নিপিণ্ডের মতো জ্বলজ্বল চোখ আমার দিকে তেড়ে আসার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আবারও দৌড়তে থাকি। দৌড়তে দৌড়তে কখন যে জঙ্গল পার করি তার টের পেলাম না। জঙ্গলটা পার করার সময় শিয়ালের বিভৎস ডাকের সঙ্গে ক্ষীণ গলায় শুনতে পেলাম, আজ বন্ধুর জন্য বেঁচে গেলি, কাল তোকে কে বাঁচাবে? যা যা, পালিয়ে যা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দৌড়তে দৌড়তে বাড়ির কাছাকাছি আসতে শিয়ালের সাথে দেখা। আজ যেন সমস্ত বিপদ আমার ঘাড়ে চেপে বসেছে। অন্ধকারে ঘোলাটে চোখ লোভাতরু দৃষ্টিতে তাকিয়ে আছে নাকি কে জানে। চাঁদের অস্পষ্ট আলো থাকায় বুঝতে পারলাম না। অকারণেই কোদাল তুলে ভয় দেখানোর চেষ্টা করলাম। ভয় পেল বলে মনে হলো না। কোনো মতে গেটের কাছে আসতেই কোদাল ছুঁড়ে মেরে বাড়িতে ঢুকে গেলাম। কাঠের দরজায় ঠক ঠক ঠক। এক মুহূর্তের জন্য ভয়ে থ মেরে গিয়েছি। ঠাকুর ভাই, ঠাকুর ভাই। ইস, সবে হাত মুখ ধুয়ে ঘরে বসেছি, এরই মধ্যে আবার কে ডাকতে এলো? ও সাগর ভাই, আমি সৌরভ। কি হয়েছে জানো? কেন, কি হয়েছে? বলতে বলতে দরজা খুললাম। নুরু ভাই মারা গেছে সন্ধ্যার বৃষ্টির সময়। আমার মেরুদণ্ড পেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। মানে কি? তাড়াতাড়ি চলেন, বাস পড়ছে মাথার উপরে। কিছুই আর চিন্তা করতে পারছিলাম না। নুরুর সাথে তো আমি একটু আগেই কবর খুললাম। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ক্ষীণ গলায় বলা কথা। আমার শরীর কাঁপছে। কৌতূহল সুরে বললাম, তাহলে তাহলে সন্ধ্যায় মারা গেল কে? নুরু ভাই মারা গেছে। আমি সৌরভকে জিজ্ঞেস করলাম, শ্যামল কাকার ছেলে নাকি বিষ খাইছে? সৌরভ বলে উঠল, ধুর, কি সব কন এগুলা? শ্যামল কাকার না কোনো ছেলেই নাই, দুইটাই তো মেয়ে আছে শুনছি। একথা শুনে সৌরভের সঙ্গে কবরস্থানে পৌঁছই।
নুরুর লাশের সামনে দাঁড়িয়ে আছি। মাথার ওপর থেকে কপালের ডান পাশ পর্যন্ত কালো কুচকুচো হয়ে আছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মুখে মুচকি হাসি, সেই অদ্ভুত হাসিটা যেন বলছে, এই তো আমি বেশ আছি, আমার জন্য চিন্তা কিসের। আমি বাকি কাজ সম্পূর্ণ করে সৌরভকে সঙ্গে করে বাড়ি ফিরি। স্নান করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘোরে দেখি নুরু পাশে বসে আছে, আমাকে বলছে, তুই আর কোনোদিন এ কাজ করবি না। বলতেই উধাও হয়ে গেল।